নমস্কার বন্ধুরা, আজকে আমরা শুরু করতে চলেছি ক্লাস 8-এর পশ্চিমবঙ্গ সরকারের যে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের বই রয়েছে সেখান থেকে পৃথিবীর অন্দরমহল সম্পর্কে। তো চলো তাড়াতাড়ি একটু দেখি যে ভেতরে জিনিসগুলো কি আছে। পৃথিবীর অন্দরমহল। তো পৃথিবীর অন্দরমহল বলতে কি বুঝিয়েছে? না, পৃথিবীর অন্দরমহল বলতে এখানে বোঝানো হয়েছে যে পৃথিবীতে যে তোমার আমাদের ভূপৃষ্ঠের নিচে কি কি রয়েছে সেই জিনিসগুলো সম্পর্কে এখানে বলা হয়েছে। তাহলে আমাদের পৃথিবীর অন্দরমহলে কি রয়েছে, বা সেখানেও কি ভূপৃষ্ঠের ভিতর কি কঠিন পদার্থ রয়েছে নাকি অন্য কোনো পদার্থ রয়েছে, সেই জিনিসগুলো সম্পর্কে আজকে আমরা একটু আলোচনা করব। তো চলো আমরা খুব তাড়াতাড়ি পড়ে নিই কি আছে দেখি। এখানে আছে যে এখানে প্রথমের দিকে আমাদের যেহেতু 6টা ঋতু, সেই 6টা ঋতুর মধ্যে শীত ঋতু সম্পর্কে একটা ধারণা দিয়েছে। বিভিন্ন ঋতুগুলোর ধারণা দেওয়ার পরে আমরা মূল অংশে আসবো। আগামী 48 ঘন্টা গোটা রাজ্যে শৈত্যপ্রবাহ চলবে, অর্থাৎ শীতের একটা দাপট আসবে, যাকে শীতের ঝড় বলা হয়। সকালের কাগজে খবরটা পড়ে মেয়েতে হবে শীত শীত ভাবটা যেন একটু বেড়ে গেল। হাড় কাঁপানো হাওয়ায় সারা দেশ জবুথবু। পুরো উত্তর গোলার্ধ এখন শীত ঋতুর কবলে। সৌরভদের বাড়ির ছাদে দুপুরবেলা রোদ পোহাতে পোহাতে দাদুর কাছে গল্প শুনতে দারুণ লাগে। রোববার দাদু শোনাচ্ছিল জুল ভার্নের একটা বিখ্যাত কল্পবিজ্ঞান। সেখানে কি বলা হয়েছিল না, 19 বছরের একটা ছেলে তার অধ্যাপক কাকার সাথে নিভে যাওয়া আগ্নেয়গিরির জ্বালামুখের ভেতর দিয়ে পৃথিবীর কেন্দ্রের দিকে অভিযান করে তাদের যাওয়া আসার পথে রোমহর্ষক কাহিনী দাদু এমনভাবে বর্ণনা করেছিলেন যে রীতিমতো গায়ে কাটা দিচ্ছিল। ভূপৃষ্ঠের নিচে কি আছে জানতে পরদিন ওরা দুজনে মিলে বাড়ির পিছনের বাগানে গর্ত খোঁড়াখুড়ি শুরু করে দিল। বিকেলে যখন খোঁড়াখুড়ি শেষ করলো তখন ওরা প্রায় 2 মিটার গভীরে দাঁড়িয়ে। স্কুলে এসে ওরা ঘটনাটা সবাইকে বলল। সব শুনে ওদের মাথায় অনেকগুলো প্রশ্ন এলো। কি কি প্রশ্ন? না, পৃথিবী যে শক্ত পিঠটার ওপর আমরা আছি, তার নিচে কি আছে? 1 নম্বর, কেউ কি কখনো দেখেছে যে পৃথিবীর ভেতরটা কেমন? 2 নম্বর, পৃথিবীর কেন্দ্র পর্যন্ত দেখতে গেলে কত গভীর গর্ত খুঁড়তে হবে? 3 নম্বর, পৃথিবীর ভেতরটা কেমন তা জানা সম্ভব হয়েছে? 4 নম্বর, এর সাথে সাথে 5 নম্বরে আছে পৃথিবীর ভেতরটা সম্পর্কে মানুষ যতটা জেনেছে সেটুকু জানলো কিভাবে? 6 নম্বর, এই সবকটা প্রশ্নের উত্তর আমরা এই অধ্যায়ে জেনে নেব। খুব ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কোশ্চেন রয়েছে এবং কোশ্চেনের অ্যান্সার গুলোও বলে দিচ্ছি সাথে সাথে। পৃথিবীর ব্যাসার্ধ 6370 কিলোমিটার, অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে পৃথিবীর কেন্দ্রের দূরত্ব 6370 কিলোমিটার। ভেবে দেখো, পৃথিবীর ভেতরটা দেখার জন্য 6370 কিলোমিটার গর্ত খোঁড়া কি সম্ভব? কোশ্চেন, এই কোশ্চেনটাই এসেছিল। আমরা এরপর একটা ছবি দেখে নেব। দেখো, পৃথিবী এখানে গিয়ে কিভাবে খুঁড়ে কি করেছিল সেই জিনিসগুলোর একটা ছবি। ছবিটা দেখা হয়ে গেল, এবার আমরা মেন পড়াতে চলে যাই। কি আছে এখানে? দক্ষিণ আফ্রিকায় পৃথিবীর গভীরতম খনির সোনার গভীরতা 3 থেকে 4 কিলোমিটার। এটা কোথায়? রবিনসন দ্বীপ। কোন দ্বীপে বলা হয়েছে এটা? এটা বলা হয়েছে রবিনসন দ্বীপে। ওকে, এই দ্বীপটির নাম তাহলে তোমরা মনে রাখবে, কোশ্চেনটা আসতে পারে। জানা গেছে প্রতি 33 মিটার গভীরতায় প্রায় 1 ডিগ্রি সেন্টিগ্রেড করে পৃথিবীর অভ্যন্তরে তাপমাত্রা বেড়ে যায়। পৃথিবী পৃষ্ঠের গড় তাপমাত্রা যদি 15 ডিগ্রি সেন্টিগ্রেড হয়, তাহলে অঙ্কের হিসেবে রবিনসন দ্বীপের সোনার খনির শ্রমিকদের কত গরম সহ্য করতে হয়? চলো এবার আমরা দেখে নেব পৃথিবীর অভ্যন্তরের জিনিসটি কিরকম রয়েছে। একটা ছবি, এখানে বিভিন্ন রকমের ছবিগুলো দেওয়া রয়েছে। ছবিতে আমরা যাচ্ছি না, আমরা মেন পড়ার দিকে চলে যাচ্ছি। পৃথিবীর গভীরে কি আছে জানার জন্য খনি ছাড়াও উত্তর পশ্চিম রাশিয়ার কোলা উপদ্বীপের 12 কিলোমিটার গভীর গর্তটি হলো পৃথিবীর গভীরতম কৃত্রিম গর্ত। এখানে কোথায় অবস্থিত এই কৃত্রিম গর্তটি সেটা একটু নোট করা প্রয়োজন। এরপর চলে আসছি পৃথিবীর গভীরতার 6370 কিলোমিটার, মানে খুব কাছে যদি ধরি আমরা 12 কিলোমিটার, খুবই নগণ্য সেটা। তাহলে নিশ্চয় বুঝতে পারছো পৃথিবীর অন্দরমহল সম্পর্কে তথ্য সংগ্রহ করতে যাওয়াটা কতটা কঠিন। চলো এইবার পৃথিবী সম্পর্কে ওদের কি হলো, একটা রহস্য নিজেদের মধ্যে দানা বাঁধলো। কখন? না, পৃথিবীর রহস্য। পৃথিবীর রহস্য কি?
আগ্নেয়গিরির মুখ থেকে গলিত তরল উত্তপ্ত লাভা বের হয়, এটা তো আমরা জানি। কখনো কখনো প্রবল ভূমিকম্পে ভূপৃষ্ঠ কেঁপে ওঠে, এটাও আমরা জানি। তারপর উষ্ণ, আমাদের কয়েকদিন আগে আমরা ভূমিকম্প ফেস করেছি। উষ্ণ প্রস্রবণে ভূগর্ভ থেকে ফুটন্ত জল বের হয়, এটাও আমরা জানি। এটা আমাদের পশ্চিমবঙ্গেও রয়েছে ফুটন্ত জল বের হওয়ার উষ্ণ প্রস্রবণ, পশ্চিমবঙ্গের বাইরেও রয়েছে। আচ্ছা, এখানে বলেই দিয়েছে পশ্চিমবঙ্গ তথা ভারতে ঘটে যাওয়া এই রকম ঘটনার খবর সংবাদপত্র থেকে সংগ্রহ করে কোলাজ বানাও, তোমরা এটা করে নেবে। তারপর চলে আসছি, পৃথিবী কিন্তু মাঝে মধ্যেই বুঝিয়ে দেয় তার ভেতরে কি আছে। পৃথিবীর সৃষ্টি হয়েছিল আজ থেকে প্রায় 460 কোটি বছর আগে। তাহলে কি, কত কোটি বছর আগে? 460 কোটি বছর আগে। তখন কি ছিল পৃথিবী? তখন ছিল উষ্ণ গ্যাসীয় পিণ্ড। এরপর এরপর বলেছে কি, প্রথম দিকে কি ছিল, সময়ের সাথে সাথে উপরিপৃষ্ঠটা আগে ঠান্ডা হয়ে শক্ত হয়ে গেছে, কিন্তু পৃথিবীর অভ্যন্তরভাগ এখনো বিরাট বড় অগ্নিকুণ্ড আছে। এই যে দেখো, এখানে এটা একটা তোমাদের উদাহরণ দিয়ে বলেছে। আমি যদি তোমাদেরকে আরেকটু সহজ করে দিই, তোমাদের বাড়ির উদাহরণ থেকেই তোমরা বুঝতে পারবে যে এখানে কি কি ঘটনাগুলো ঘটছে। যেমন যেমন তোমরা প্রত্যেকেই নিজের বাড়িতে মায়ের কাছে কিংবা নিজেও অনেক সময় দুধ ফোটাতে দেখেছো। দুধটা যখন তুমি ফোটাবে, দুধটা ফোটানোর পর যখন দুধটা ঠান্ডা হয়ে যায়, যদি পিওর দুধ হয় তাহলে দেখবে দুধের উপর একটা সর পড়ে গেছে। এই যে সর বা লেয়ারটা পড়ে গেছে, এটাই হলো আমাদের, যদি ভূপৃষ্ঠের সাথে তুলনা করা হয়, আমরা যেখানে বসবাস করি অর্থাৎ যে মৃত্তিকা স্তর, সেই ভূপৃষ্ঠ। এর নিচে তোমরা যেমন দেখো দুধের নিচে যেমন তরল অংশ থাকে, পৃথিবীতেও ঠিক সেরকম রয়েছে। চলো, বাটিতে গরম দুধ ঢাললেও ওপরটা ঠান্ডা হয়ে সর পড়ে, কিন্তু নিচটা অনেকক্ষণ গরম থাকে। একদম ঠিক, এরকম আমাদের ভূপৃষ্ঠের নিচেও আছে। ম্যাগমা কি? ম্যাগমা কি জিনিস? ভূগর্ভের প্রচন্ড ভূগর্ভের পদার্থ প্রচন্ড চাপে আর তাপে কি হয়েছে, গ্যাস বাষ্পে মিশ্রিত হয়ে অর্ধ গলিত অবস্থায় থাকলে তাকে কি বলা হয়? ম্যাগমা। অর্থাৎ যখন, এই দেখো, ভূপৃষ্ঠের ভেতরে কি রয়েছে? ভূপৃষ্ঠের ভেতরে রয়েছে এই যে, এই যে অংশগুলো, এই যে উত্তাপ, মানে প্রচন্ড, যদি তুমি কোনো সময় লোহাকেও গরম করো, দেখবে একটা গলিত মতো একটা ধারা দেখতে পাওয়া যায়। সোনা যখন গলানো হয়, গলে যাচ্ছে, পুরো তরলের মতো হয়ে থাকছে। এই ম্যাগমাটাও হলো প্রচন্ড চাপ এবং তাপে গ্যাস্প বা বাষ্প হয়ে মিশ্রিত হয়ে থাকে ভূপৃষ্ঠের নিচে। একে আমরা তখন বলি কি? ম্যাগমা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। লাভা ম্যাগমার পার্থক্যও দেয়। এরপর আসছি, লাভা কি? দেখো, এখান দিয়ে দেখতেই পাওয়া যাচ্ছে, ছবিতে খুব সুন্দর করে বর্ণনা করেছে, একটা ভূপৃষ্ঠের ওপর দিয়ে লাভা স্রোত বয়ে যাচ্ছে, তাই না? লাভার স্রোত বয়ে যাচ্ছে। তাহলে এই যে লাভার স্রোতটা বয়ে যাচ্ছে, তাহলে এটা কি? যখন এই নিচের উত্তপ্ত গলিত লাভাগুলো, এই ম্যাগমাগুলো ছিল, ভূগর্ভের গলিত উত্তপ্ত অর্ধগলিত ম্যাগমা ফাটল দিয়ে ভূপৃষ্ঠের বাইরে বেরিয়ে আসলে তাকে লাভা বলে। অর্থাৎ সেম জিনিসটা, এই উত্তপ্ত গলিত পদার্থ যখন ভূপৃষ্ঠের নিচে থাকে, তখন তাকে কি বলা হয়? ম্যাগমা। কিন্তু যখন সেটা ভূপৃষ্ঠের বাইরে বেরিয়ে আসে, তখন তাকে কি বলা হয়? লাভা। চলো, তাপ বাড়লে তরল পদার্থ গলে তরলে পরিণত হয় ও আয়তনে বাড়ে। আবার চাপ বাড়লে পদার্থের আয়তন কমে। পৃথিবীর অভ্যন্তরে চাপ ও তাপ দুটোই খুব বেশি, তাহলে সেখানে পদার্থ কি অবস্থায় রয়েছে বলো তো? এটা একটা কোশ্চেন। চলো, কেন আমরা পৃথিবীর কেন্দ্র পর্যন্ত যেতে পারি না? বলো, কেন আমরা পৃথিবীর কেন্দ্র পর্যন্ত যেতে পারি না? এই একটা কোশ্চেন। এবং কেন আমরা পৃথিবীর অভ্যন্তর সম্পর্কে সরাসরি কোনো তথ্য পাই না? এটাও একটা কোশ্চেন। তাহলে এই দুটো কোশ্চেনের এরপর আমাদের অ্যান্সার খুঁজতে হবে। চলো, এগিয়ে যাই আমরা। বিশ্বদীপ বক্রেশ্বরে বেড়াতে গিয়ে উষ্ণ প্রস্রবণ দেখেছিল।
আমরা একটুখানি আগেই জানতে পেরেছি উষ্ণ প্রস্রবণ কি না, ভূপৃষ্ঠের তলায় যে জলগুলো রয়েছে সেগুলো উত্তপ্ত উষ্ণ হয়ে যখন ভূপৃষ্ঠের মাটির উপরে বেরিয়ে আসছে সেখানে উষ্ণ প্রস্রবণ বা হট স্প্রিং দেখা যায়। যেমন দেখো লেখা রয়েছে, মাটির নিচ থেকে আপনা আপনি গরম ফুটন্ত জল বেরিয়ে আসছে অনবরত। ও এটাও দেখেছে, এটা তোমাদেরকে একটা কি বলবো, একটা অভিজ্ঞতার মাধ্যমে বর্ণনা করতে বলে করে করে রেখেছে এই বইটাতে। ও মাকে জিজ্ঞেস করতে জানলো, পৃথিবীর ভৌম জল, পৃথিবীর ভেতরকার যে জল ভূতাপের পৃথিবীর ভেতরকার তাপ সংস্পর্শে এসে গরম হয়ে ফুটতে শুরু করে, পৃথিবী পৃষ্ঠের ফাটলের মধ্য দিয়ে সেই জল বাইরে বেরিয়ে আসে। ভূতাপ কি? এখানে ভূতাপ হলো এক ধরনের শক্তি। কি রকম ধরনের শক্তি? না, পৃথিবীর কেন্দ্রে তাপ ধীরে ধীরে বাইরের দিকে অর্থাৎ পৃথিবী পৃষ্ঠের দিকে আসতে থাকে। এই তাপ শক্তিকে ভূতাপ শক্তি বলে। পৃথিবীর বহু দেশেই এই তাপ শক্তি থেকে বিদ্যুৎ উৎপাদন করা হয়। কি করা হয়? বিদ্যুৎ উৎপাদন করা হয়। আইসল্যান্ড খুব ইম্পর্টেন্ট একটা নাম, এবং এর সাথে যেটা না বললেই নয়, খুব ইম্পর্টেন্ট একটা জায়গা। কেন জায়গাটা বলছি বলো, কেন বললাম এই কথাটা? না, আইসল্যান্ড তাদের দেশের বিদ্যুতের চাহিদার প্রায় 30%, 30% ভূতাপ শক্তি দ্বারা মেটায়। আমেরিকা যুক্তরাষ্ট্র পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি ভূতাপ শক্তি থেকে বিদ্যুৎ উৎপাদন করে। এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন হয়ে দাঁড়াচ্ছে কি না, সব থেকে বেশি কোথায়? আমাদের আমেরিকা যুক্তরাষ্ট্র। আমেরিকা যুক্তরাষ্ট্র হচ্ছে কি এমন একটি জায়গা যেখানে পৃথিবীর মধ্যে সব থেকে বেশি ভূতাপ শক্তি থেকে বিদ্যুৎ উৎপন্ন করা হয়। এই কোশ্চেনটা কিন্তু 1 নম্বরে এসে থাকে। ভূতাপ শক্তি থেকে বিদ্যুৎ উৎপাদন করলে সেখানে জীবাশ্ম জ্বালানির কয়লা, খনিজ তেল ব্যবহার কমানো যায়। ভারতের কোথায় কোথায় ভূতাপ বিদ্যুৎ কেন্দ্র রয়েছে জানার চেষ্টা করো, তাহলে আরো আর একটা কোশ্চেন কিন্তু এখান থেকে তৈরি হয়ে গেল। চলে আসছি পরবর্তী কোশ্চেন, এবং খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এখান থেকেই শুরু হচ্ছে মেন কোশ্চেন গুলো। মেন কোশ্চেন কি তার মানে বলবে যে এর আগের গুলো না? হ্যাঁ অবশ্যই, সেগুলোও ছিল, কিন্তু এগুলোও কিন্তু ভালো কোশ্চেন। চলো, ভূপৃষ্ঠের ঘনত্ব, গড় ঘনত্ব 2.6 থেকে 3.3 গ্রাম পার ঘন সেমি। দেখো, এই যে ইম্পর্টেন্ট জিনিসগুলো আছে এর তলায় আমি দাগ দিয়ে দিচ্ছি, তোমরা তোমাদের পিডিএফটা নামিয়ে সেখানেও দাগ দিয়ে রাখতে পারো, আর না হলে বইতে কিংবা অন্য একটা খাতায় এটা নোট করে রাখতে পারো যে ভূপৃষ্ঠের গড় ঘনত্ব প্রায় 2.6 থেকে 3.3 গ্রাম পার ঘন সেমি। পৃথিবীর কেন্দ্রের কাছে পদার্থের গড় ঘনত্ব প্রায় 11 গ্রাম পার ঘন সেমি। সেটা বেড়ে পৃথিবীর একেবারে কেন্দ্রে কত হয়? 13 থেকে 14 গ্রাম পার ঘন সেমি। তাহলে প্রত্যেকটা, এখানে দেখো প্রত্যেকটা লাইন থেকে কিন্তু কোশ্চেন আসতে পারে যে পৃথিবীর ভূপৃষ্ঠের গড় ঘনত্ব কত? না, ভূপৃষ্ঠের গড় ঘনত্ব 2.6 থেকে 3.3 গ্রাম পার ঘন সেমি। পৃথিবীর কেন্দ্রের কাছে পদার্থের গড় ঘনত্ব কত? 11 গ্রাম পার ঘন সেমি। সেটা বেড়ে পৃথিবীর একেবারে কেন্দ্রে প্রায় 13 থেকে 14 গ্রাম পার ঘন সেমি হয়। কিন্তু কৃত্রিম উপগ্রহের বিচারে সামগ্রিকভাবে পৃথিবীর গড় ঘনত্ব 5.5 গ্রাম পার ঘন সেমি। চলো, পৃথিবীর অন্দরমহলে এবার ঘনত্ব বা ডেন্সিটি সম্পর্কে জানি। একক আয়তনে পদার্থের কতটুকু ভর আছে তার পরিমাপকে পদার্থের ঘনত্ব বলে। প্রতি ঘন সেমি জায়গায় পদার্থের ভর কতটা সেটাই পদার্থের ঘনত্ব। পদার্থের অণু পরমাণুগুলি কত কাছাকাছি বা কত দূরে দূরে আছে তার ধারণা হতে পারে ঘনত্ব জানা থাকলে। একই মাপের একটা লোহার পাত ও একটা অ্যালুমিনিয়ামের পাত হাতে নিয়ে দেখলে কোনটা ভারী লাগবে, আর কেনই বা লাগবে সেটাও তোমরা বুঝে নাও। এখন প্রশ্ন হলো, পৃথিবীর কেন্দ্রের কাছে থাকা পদার্থগুলোর ঘনত্ব বেশি হয়। কেন বেশি হয়? না, ভারী জিনিস কি হয় আমরা দেখেছি নিচে থিতিয়ে পড়ে, হালকা জিনিস ওপরে ভেসে বেড়ায়। পৃথিবীর জন্মের সময় খুব গরম এবং বেশি ঘন পদার্থ মাধ্যাকর্ষণের টানে কেন্দ্রের দিকে চলে যায়, বিশেষত লোহা আর নিকেল। তাহলে কি কি থাকছে? লোহা থাকছে, নিকেল থাকছে, পৃথিবীর কেন্দ্রের চারিদিকে আবর্তন করে থাকে। অপেক্ষাকৃত হালকা অ্যালুমিনিয়াম ও সিলিকা উপরের দিকে ভেসে ওঠে। এরপর
দেখো এটা হচ্ছে কি পুরো পৃথিবীটাকে দেখাচ্ছে, এই যে সুন্দর করে পৃথিবীটাকে দেখাচ্ছে। পৃথিবীর এটা উপরিপৃষ্ঠ যেখানে আমরা বসবাস করি, আর এটা হচ্ছে পৃথিবীর অভ্যন্তরভাগ। দেখো এগুলো হচ্ছে পৃথিবীর অভ্যন্তরভাগ, এই জায়গাগুলোতে আমরা, তাহলে আমরা এবার দেখে নিই এখানে কি বলেছিল, যে স্বাভাবিক নিয়মে পৃথিবীর অভ্যন্তরে যত যাওয়া যাবে তত কি হবে, পদার্থের চাপ বেড়ে যাবে। তাহলে পদার্থের চাপ যখন বেড়ে যাবে, চাপ বাড়লে কি হবে, পদার্থের ঘনত্ব তেমন বেড়ে যাবে। তেমনি বেশি ঘন পদার্থ চাপ দেয়। পৃথিবীর অভ্যন্তরে ক্রমশ তাপ এবং চাপ বাড়ার ফলে ভেতরের পদার্থগুলো কোথাও কঠিন, কোথাও তরল, আবার কোথাও অর্ধ তরল অবস্থায় রয়েছে। এক্স্যাক্টলি তাই, কোথাও কঠিন, কোথাও তরল, আবার কোথাও অর্ধ তরল অবস্থায় রয়েছে। তাহলে নিজেই পরীক্ষা করে দেখো কি করবে। কিছুটা নুড়ি, কিছুটা পাথর, কিছুটা মাটি, কাচের গ্লাস, এই জিনিসগুলো আমরা কি করব, এই জিনিসগুলোতে অর্ধেক জল ভর্তি করে এগুলো গ্লাসে ঢেলে নাড়িয়ে দিয়ে দেখো কি হয়। আমি বলতে পারি যে সব থেকে নিচে যেই জিনিসটা ভারী সেই জিনিসটা কিন্তু চলে আসবে। এরপর চলে আসবো আমরা ভূমিকম্প তরঙ্গতে। ভূমিকম্পের তরঙ্গের গতিবিধি লক্ষ্য করেও বিজ্ঞানীরা পৃথিবীর অভ্যন্তর সম্পর্কে কিন্তু তথ্য সংগ্রহ করেছেন। সেগুলো কিরকম, না তরঙ্গগুলো বিভিন্ন ধরনের পদার্থের মধ্য দিয়ে প্রবাহিত হওয়ার সময় কখনো দীর্ঘ, কখনো ক্ষুদ্র, আবার কখনো দ্রুত বা ধীর গতি সম্পন্ন হয়। কম্পন তরঙ্গগুলো পিওএস পিওএস এই ভূতরঙ্গ নামে পরিচিত। দেখো এখান দিয়ে কতগুলো তরঙ্গ দেখা যাচ্ছে। এখানে এবার দেখো কি বলেছে, যে অভ্যন্তর দিয়ে কোথায় কি গতিতে যাচ্ছে, কিভাবে অভিমুখ পাল্টাচ্ছে, এ সব কিছুই পৃথিবীর অভ্যন্তর সম্পর্কে তথ্য দেয়। ভূমিকম্পের পি তরঙ্গ ভূ অভ্যন্তরের কঠিন তরল যে কোনো মাধ্যমের মধ্য দিয়েই প্রবাহিত হতে পারে। কিন্তু এস তরঙ্গ, দেখো বলে দিয়েছে, জায়গাটা নোট করে নিও, যে এস তরঙ্গ তরল বা অর্ধ তরল মাধ্যমের মধ্য দিয়ে প্রবাহিত হতে পারে না। তাহলে চলো তো আমরা দেখে নিই, যে এই যে দেখলাম এখানে কি দেখলাম, দেখো আচ্ছা চলো একটু ইরেজ করে নিই, না হলে জিনিসটা বুঝতে পারবো না আমরা। ইরেজ করে এবার আসি জিনিসটাতে। দেখো এখানে কি দেখা যাচ্ছে, এখান দিয়ে দেখা যাচ্ছে এই যে ওপর থেকে নিচ পর্যন্ত, এই যে পি তরঙ্গ ওপর থেকে নিচ পর্যন্ত সব কিছুর মধ্যে দিয়ে প্রবেশ করতে পারে। কিন্তু এস তরঙ্গটা দেখেছো, এখান থেকে এখানে এসে সম্পূর্ণ বেঁকে যাচ্ছে, এখান থেকে এখানে এসে সম্পূর্ণ বেঁকে যাচ্ছে। তার মানেটা কি, তার মানে এইটুকু অঞ্চল দিয়ে পি তরঙ্গ প্রবাহিত হতে পারে, কিন্তু এই অঞ্চলগুলো দিয়ে এস তরঙ্গ প্রবাহিত হতে পারে না। তার মানে এখানে নিশ্চয় কোনো অর্ধ তরল জিনিস রয়েছে। এখানে বলেই দিয়েছে এখানে নিশ্চয় কোনো অর্ধ তরল জিনিস রয়েছে, যেমন এখানে শুধুমাত্র পি তরঙ্গ যে কোনো স্তরের মধ্যে দিয়ে প্রবাহিত হতে পারে। তাই পি তরঙ্গ কিন্তু এই যে ভূমিকম্পের উৎসস্থল থেকে সব তরঙ্গের মধ্যে দিয়েই যেতে পারছে। চলো এরপর কি বলেছে, না এই যে পেঁয়াজ দেখা যাচ্ছে, সবার বাড়িতেই আছে, সবাই খেয়েছো কেটেছো। পেঁয়াজের খোসা ছাড়ালে যেরকম স্তর বিন্যাস দেখা যায়, পৃথিবীর অন্দরমহলটাও অনেকটা সেরকম বিভিন্ন ঘনত্বের বৈশিষ্ট্যের স্তরে বিভক্ত। এরপর চলো, বর্তমানে পৃথিবীর অভ্যন্তর সম্পর্কে জানতে ভূমিকম্প তরঙ্গের গতিবিধি খুব সাহায্য করেছে। কিরকম, না ভূমিকম্প তরঙ্গ আগ্নেয়গিরির জ্বালামুখ থেকে বেরোনো লাভা পর্যবেক্ষণ করে বিজ্ঞানীরা পৃথিবীর অভ্যন্তরে প্রধানত তিনটি স্তরের সন্ধান পেয়েছেন। সে জিনিসগুলো কি কি, না একেবারে উপরে রয়েছে ভূত্বক, যেটার উপরে আমরা থাকি। ভূত্বকের নিচে কি রয়েছে, ভূত্বকের নিচে রয়েছে গুরুমণ্ডল, আর একেবারে নিচে বা পৃথিবীর কেন্দ্রের চারিদিকে অবস্থান করছে কেন্দ্রমণ্ডল। এখানে একজনের লেখার বইয়ের নাম দিয়েছে কি, না তার নাম জার্নি টু দ্য সেন্টার অফ দ্য আর্থ। ওকে, জার্নি টু দ্য সেন্টার অফ দ্য আর্থ, পৃথিবী বিখ্যাত কল্পবিজ্ঞানের গল্প। এটা কার লেখা, এটা জুল ভার্নের লেখা। এটা হয়তো দেখা গেল জিওগ্রাফিতে দিল না, কিন্তু হয়তো দেখা গেলো এটা ইংলিশে, না হলে বাংলায় কোনো গদ্য বা পদ্যে জাস্ট একটু কিংবা জেনারেল নলেজের জন্য তোমাকে দিয়ে দিতে পারে। গল্পটি পড়ে বন্ধুদের সাথে আলোচনা করো, খুব মজা পাবে। তোমরা কিন্তু অবশ্যই পড়ে নিও এই বইটি। ওকে চলো,
এইবার চলে আসছি মেন জিনিস, যেটা নিয়ে পৃথিবীর অন্দরমহল সম্পর্কে আমরা এতক্ষণ জেনেছি। এখান থেকে আমাদের দেখা যাচ্ছে কি, ফার্স্টেই পড়বো ভূত্বক। ওকে, ভূত্বক। ভূত্বক কেমন? না, কাটা আপেলের খোসার সঙ্গে পৃথিবীর সবচেয়ে উপরের স্তর ভূত্বকের তুলনা করা যায়। কেন? না, ভেবে দেখো, আপেলের খোসা গোটা আপেলের তুলনায় কতটা পাতলা, তাই না? আমরা যদি একটা আপেলকে নিই তাহলে দেখা যাবে, নিশ্চয় তোমরা সবাই খেয়েছো এবং এর সাথে সাথে দেখেছো, এই যে উপরে একটা হালকা পাতলা একটা স্তর থাকে, যেটাকে খোসা বলা হয়। আর ভেতরের জিনিসগুলো কি থাকে? না, ভেতরে শ্বাস থাকে। হুম। আর এই যে মধ্যের যে জিনিসগুলো দেখতে পাচ্ছ, এই যে মধ্যে, আমি ব্লক করে দিলাম, কিন্তু এই যে মধ্যের এই যে জিনিসগুলো যেটা দেখতে পাচ্ছ, এটাতে কি, না এইটাতে, এই অংশগুলোতে দেখা যাচ্ছে কি, এই অংশগুলোতে দেখা যাচ্ছে যেটা, সেটা হচ্ছে কেন্দ্রমণ্ডল, অর্থাৎ আপেলের সাথে তোমার তুলনা করা হচ্ছে পৃথিবীর ভূত্বককে। চলো, আপেলের সাথে তুলনা করা যদিও হয়, আমরা দেখে নিই মহাসাগরের নিচে ভূত্বক গড়ে 5 কিলোমিটার এবং মহাদেশের নিচে গড়ে 60 কিলোমিটার গভীর। এর গভীরতা প্রায় 30 কিলোমিটার। গভীরতা কত? 30 কিলোমিটার। মহাসাগরের নিচে প্রধানত সিলিকন আর ম্যাগনেসিয়াম। সিলিকন এবং ম্যাগনেসিয়াম দিয়ে তৈরি স্তরটি হলো সীমা, SiMa, অর্থাৎ সিলিকনের SI আর ম্যাগনেসিয়ামের Ma, Mg। ওকে, এই দিয়ে সীমাটা তৈরি, ম্যাগনেসিয়াম। ওকে, এই স্তর তুলনায় ভারী। এই স্তর কি? তুলনায় ভারী। তাহলে এই বৈশিষ্ট্যগুলোও আমরা পাচ্ছি, যে এই স্তর তুলনায় ভারী। প্রধানত ব্যাসাল্ট জাতীয় আগ্নেয় শিলা এই স্তর গঠন করেছে। এর ঘনত্ব 2.9 গ্রাম পার ঘন সেমি। মহাদেশের নিচে প্রধানত সিলিকন, SI এবং অ্যালুমিনিয়াম, Ai দিয়ে তৈরি ভূত্বকের এই ওপরের স্তরটি হলো শিয়াল, অর্থাৎ যে মেন দুটি উপকরণ দিয়ে এই মহাদেশ এবং মহাসাগর গঠিত। আমি বারবার বলছি, এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, এই জায়গা থেকে প্রচুর কোশ্চেন আসে। তাহলে মেন যে দুটি উপকরণ দিয়ে আমাদের ভূত্বক গঠিত, সেই জিনিস দুটো কি? এক তো হলো সিলিকা এবং ম্যাগনেসিয়াম, যাকে আমরা সীমা বলছি। এই স্তরটা কি হয়? তুলনায় ভারী। এটা কি? প্রধানত ব্যাসাল্ট জাতীয় আগ্নেয় শিলা। আগ্নেয় শিলা এই স্তর গঠন করেছে, যার ঘনত্ব এত সেন্টিমিটার, এত গ্রাম পার ঘন সেমি। ওকে, আচ্ছা, এরপর আসছি আমরা মহাদেশের নিচে প্রধানত সিলিকন, SI আর অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি ভূত্বকের ওপরের স্তরটি হলো শিয়াল। ওকে, শিয়ালটা কি? এটা শিয়াল কোথায় থাকছে? মহাদেশের নিচে। গ্রানাইট জাতীয় আগ্নেয় শিলা, চলো, গ্রানাইট, এই গ্রানাইট জাতীয় আগ্নেয় শিলা এই স্তর গঠন করেছে। এই স্তর সীমার চেয়ে হালকা এবং একটানা নয়। সমুদ্রের নিচে এই স্তর অনুপস্থিত। তাহলে সমুদ্রের নিচে এই স্তর কি আছে? নেই। সীমা বা মহাসাগরীয় ভূত্বকের উপরে শিয়াল অবস্থান করছে। সীমা বা মহাসাগরীয় ভূত্বকের উপরে কি অবস্থান করছে? শিয়াল অবস্থান করছে। চলো দেখে নি। দেখো, ছবিতে খুব সুন্দর করে বুঝিয়ে দিয়েছে। এই দেখো, এই যে শিয়াল, শিয়াল রয়েছে। শিয়ালটা কি শিলা? দেখো, ভুল যেন না হয়, ছবির মতো সুন্দর করে দেওয়া রয়েছে। এনে সমুদ্র, পাহাড়, শিয়াল ভূপৃষ্ঠের উপরের অংশে রয়েছে। শিয়াল হচ্ছে গ্রানাইট শিলা এবং নিচে রয়েছে কি? ভূত্বকের নিচে সীমা। সীমা হচ্ছে ভারী কি শিলা? ব্যাসাল্ট। ব্যাসাল্ট শিলাই দ্বারা তৈরি। তাহলে এই দুটো ছবি দেখে আমার মনে থাকছে। এখানেও দিয়েছে সেই জিনিসগুলোই, শিয়াল এবং সীমা, সমুদ্রে কি এবং ভূত্বকের অভ্যন্তরে কি রয়েছে সেই জিনিসটা। চলো, শিয়াল সীমার পরে আমরা বলে নিই পৃথিবীর সবচেয়ে বাইরের স্তর অত্যন্ত পাতলা। অত্যন্ত পাতলা। ভূত্বকের শিলা নানা খনিজ সম্পদে সমৃদ্ধ। ভূত্বকের একেবারে ওপরে আছে কি? মাটি। ভূত্বকের একেবারে ওপরে আছে মাটি। ভূত্বকের বেশিরভাগ অংশ, 47% অংশ জুড়েই আছে অক্সিজেন। তাহলে এখানে একটা ইম্পর্টেন্ট কোশ্চেন আছে, যেটা বারবার সবাই ভুল করে, অক্সিজেনের জায়গায় নাইট্রোজেন বসিয়ে দেয়। এমনকি এই শতাংশ তুলেও কিন্তু কোশ্চেনটা আসে বিভিন্ন কম্পিটিটিভ কিংবা স্কুলের, রাজ্যের স্কুলগুলোতে। ভূত্বকের বেশিরভাগ অংশ, 47% অংশ জুড়ে আছে
অক্সিজেন। বায়ুমণ্ডলের চেয়ে অনেক বেশি অক্সিজেন পৃথিবীর ভূত্বকের সঙ্গে নানা রাসায়নিক অবস্থায় মিশে আছে। ভূত্বকের দ্বিতীয় প্রধান উপকরণ হলো কি না, সিলিকন। অর্থাৎ আমরা যদি ধরি যে ভূত্বক কি কি অংশে গঠিত, তার মধ্যে 1 নম্বরে থাকছে তোমার অক্সিজেন এবং 2 নম্বরে থাকছে তোমার সিলিকন বা সিলিকা। চলো এরপর বিযুক্তি রেখা। এই যে ভূত্বক রয়েছে কেন্দ্র পর্যন্ত যে 3টি আমরা ভাগ পাচ্ছি, সেই 3টি বিভাগ তো কিছু কিছু নামে আমাদের কাছে আহ নামে বা কিছু কিছু একটা কন্টিনিউটি ডিসকন্টিনিউটি দ্বারাই তো নির্ধারিত হচ্ছে। ডিসকন্টিনিউটি মানে তাদের নিজেদের মধ্যে যখন কোনো বিযুক্তি সঞ্চারিত হচ্ছে বা বিযুক্তি দেখা যাচ্ছে। ধরে নাও ভূত্বক, তারপরে আমরা গুরুমণ্ডল, তারপর আমরা কেন্দ্রমণ্ডল পাচ্ছি, কিন্তু কিছু কারণে, কিছু উপাদানগত কারণে, উষ্ণতার কারণে, বিভিন্ন অ্যাসপেক্টের জন্য তো এদেরকে আমাদের আলাদা করা হচ্ছে। তো সেই জিনিসগুলো কি কি এবং তারা কি কি নামে সেই বিযুক্তি রেখাগুলো রয়েছে, উপাদানগুলি কি কি রয়েছে, সেই জিনিসগুলো সম্পর্কে এবার আমরা আলোচনা করব। দেখো, ভূপৃষ্ঠ থেকে কেন্দ্র পর্যন্ত যেখানে যেখানে ভূমিকম্পের তরঙ্গের গতিবেগ পরিবর্তিত হয়, সেখানটাকে ভূবিতত্ত্ববিদরা বলেন বিযুক্তি রেখা। বিযুক্তি রেখা দ্বারা দুটি ভিন্ন উপাদান ও ঘনত্বের স্তরকে আলাদা করা যায়। কি কি না, শিয়াল এবং সীমাস্তরের মাঝে আছে কনরাড বিযুক্তি রেখা। তাহলে শিয়াল এবং সীমার মাঝখানে কে আছে, কনরাড বিযুক্তি রেখা। এরপর আসছি গুরুমণ্ডল। গুরুমণ্ডলে কি আছে, ভূত্বক ছাড়িয়ে পৃথিবীর অভ্যন্তরে প্রায় 2900 কিলোমিটার পর্যন্ত একই ঘনত্বযুক্ত স্তর হলো গুরুমণ্ডল। এরপর দেখো, খুব সুন্দর একটা ছবি দিয়েছে, এই ছবিটাকেই তোমরা মুখস্থ করো। দেখো একদম ওপরে এই যে আমাদের পাহাড় পর্বত সব দেখা যাচ্ছে, এখানে কি রয়েছে, এটা ভূত্বক। তারপরে দেখা যাচ্ছে কি এই যে নিচের স্তরটা গুরুমণ্ডল, তারপরে এটা কেন্দ্রমণ্ডল। দেখো একদম পড়ার একদম প্রথমে আমরা পড়েছিলাম 6370 কিলোমিটার, 6370 কিলোমিটার অংশ জুড়ে কিন্তু আমাদের এই যে কেন্দ্রমণ্ডলে যদি যেতে চাই তাহলে সেখানে যেতে হবে। এরপর দেখা যাচ্ছে যে ভূত্বক, ভূত্বকের নিচে যেটা অর্ধগলিত পদার্থ রয়েছে তাকে আমরা অ্যাসথেনোস্ফিয়ার বলা হচ্ছে। এটা ভূত্বকের পরবর্তী অংশ। এবং এরপর গুরুমণ্ডলে দেখো দুটো পদার্থ পাওয়া যাচ্ছে, ক্রোফেসিমা অ্যান্ড নিফেসিমা। এদের দূরত্ব কত, 2900 কিলোমিটার। তারপরে অর্ধতরল অবস্থা দেখতে পাওয়া যাচ্ছে, এটা কোথায়, এটা হচ্ছে কেন্দ্রমণ্ডলে। এর গভীরতা কত, এর গভীরতা 5100 কিলোমিটার। এটাকে দুভাগে ভাগ করা যাচ্ছে, ওপরেরটা বহিঃকেন্দ্রমণ্ডল এবং ভেতরেরটা অন্তঃকেন্দ্রমণ্ডল। এবং এই নিচের অংশে কঠিন জিনিসগুলো কিন্তু চাপা পড়ে রয়েছে। ওকে, চলো এইবার একদম আমরা ভেতর থেকে বুঝবো। মেন্টাল গুরুমণ্ডল, এই স্তরের উষ্ণতা 2000 ডিগ্রি সেন্টিগ্রেড। মেন্টালের উষ্ণতা 2000 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে, 2000 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 3000 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত হয়। পদার্থের ঘনত্ব 3.4 থেকে 5.6 গ্রাম পার ঘন সেমি। এই স্তরের প্রধান উপাদান লোহা, নিকেল, ক্রোমিয়াম, ম্যাগনেসিয়াম ও সিলিকন। গুরুমণ্ডলের 30 থেকে 700 কিলোমিটার অংশ পর্যন্ত ক্রোমিয়াম, লোহা, সিলিকন, এছাড়া আর কি রয়েছে, ম্যাগনেসিয়ামের প্রাধান্য দেখা যায়। এটি হলো ক্রোফেসিমা। ক্রোফেসিমা অর্থাৎ কি কি রয়েছে, আমরা এই ক্রোফেসিমা দিয়ে খুব শর্টে মনে রাখার জন্য ক্রোফেসিমা বলা হচ্ছে ক্রোমিয়াম, এফি লোহা, এসআই সিলিকন এবং ম্যাগনেসিয়াম। আর গুরুমণ্ডলের 700 থেকে 2900 কিলোমিটার পর্যন্ত অংশে রয়েছে নিকেল, লোহা, সিলিকন এবং ম্যাগনেসিয়াম। এদের আধিক্যের জন্য এই স্তরকে কি বলা হচ্ছে, নিফেসিমা। নিফেসিমা তার মানে নিকেল, ফেরাস, সিলিকা এবং ম্যাগনেসিয়াম। ওকে, এরপর চলে আসছি, চলো আপেলের কোন অংশ গুরুমণ্ডলের সঙ্গে তুলনীয়।
আপেলের কোন অংশ গুরুমণ্ডলের সাথে তুলনীয় যদি বলি, তাহলে এখানে কোনটা বলা হবে? ভূত্বক এবং গুরুমণ্ডল, অর্থাৎ ফার্স্টে ভূত্বক তারপর গুরুমণ্ডল। তোমাদেরকে যে ছবিতে দেখিয়ে দিলাম তার মাঝখানে রয়েছে মোহরভিসিক বিযুক্তি রেখা। এগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। এরপর আসছি ক্রোফেসিমা এবং নিফেসিমার মাঝে আছে রেপটি বা রেপিত্তি বিযুক্তি রেখা। দুটোই ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এরপর চলে আসছি আমরা অ্যাস্থেনোস্ফিয়ার। শিলামণ্ডলের নিচে গুরুমণ্ডলের ওপরের অংশের বিশেষ স্তরটি হলো অ্যাস্থেনোস্ফিয়ার। অ্যাস্থেনোস্ফিয়ার একটি গ্রিক শব্দ যার মানে হলো দুর্বল স্তর। তোমাদের ছবিতে কিছুক্ষণ আগে এই যে দেখালাম না, একটুখানি আগেই এই যে দেখালাম, এই যে অ্যাস্থেনোস্ফিয়ার। চলো কালারটা চেঞ্জ করে দিই, তাহলে বুঝতে পারছো। এইটা হচ্ছে অ্যাস্থেনোস্ফিয়ার। এটা অর্ধগলিত একটি পদার্থ দ্বারা তৈরি। এই যে এই অংশটা, এটাকে বলা হচ্ছে অ্যাস্থেনোস্ফিয়ার। চলো তারপরে, তাহলে এটা কি দেখতে পাচ্ছি? একটি গ্রিক শব্দ যার মানে দুর্বল স্তর। এই স্তরে পদার্থ গলিত এবং নরম প্রকৃতির। অত্যাধিক চাপ এবং তাপে এখানকার শিলা সান্দ্র অর্থাৎ অর্ধ তরল গঠিত কঠিন অবস্থায় রয়েছে। পিচ গলালে বা খেজুরের রস জাল দিয়ে গুড় তৈরি করলে যে অবস্থায় থাকে সেই রকম অবস্থায় এখন এখানকার পদার্থগুলো আছে। ভূগর্ভের তাপে পদার্থগুলো উত্তপ্ত হয়ে উপরের দিকে উঠে এসে অনুভূমিকভাবে প্রবাহিত হয়। আবার উপরের অপেক্ষাকৃত ঠান্ডা ও ভারী পদার্থ নিচের দিকে নেমে যায়। এইভাবে কি হয়? পরিচলন স্রোতের একটা সৃষ্টি হয়। ভূত্বক ও গুরুমণ্ডলের উপরি অংশ নিয়ে গঠিত হয়েছে শিলামণ্ডল। এর গভীরতা কত? এর গভীরতা প্রায় 100 কিলোমিটার। এই ভূমিকম্প তরঙ্গ এই স্তরের মধ্য দিয়ে অপেক্ষাকৃত ধীর গতিতে প্রবাহিত হয়। সমুদ্রের নিচে এই স্তর কাছাকাছি অবস্থান করে। পরিচলন স্রোত ভূগর্ভের তাপকে ওপরের দিকে বয়ে নিয়ে আসে। দেখো কিভাবে হয়। এই যে সমুদ্রবক্ষ, শৈলশিরা, মহাদেশ সবকিছু অবস্থান করছে। এখানে কি হচ্ছে? পরিচলন স্রোত প্রাধান্য পাচ্ছে গুরুমণ্ডলে, অ্যাস্থেনোস্ফিয়ার। ওকে, এই যে কেন্দ্রমণ্ডল। ভূত্বক এবং গুরুমণ্ডলের পরবর্তী এবং কেন্দ্রের চারিদিকে বেষ্টনকারী শেষ স্তরটি হলো কেন্দ্রমণ্ডল বা কোর। এই স্তরটি প্রায় 3500 কিলোমিটার পুরু। অত্যন্ত ভারী নিকেল আর লোহা দিয়ে তৈরি বলে একে নিফে বলে। এর গড় তাপমাত্রা প্রায় 500 ডিগ্রি সেন্টিগ্রেড। এই স্তরের গড় ঘনত্ব 9.1 থেকে 13.1 গ্রাম পার ঘনসেমি। পদার্থের ঘনত্ব, উষ্ণতা, চাপ কেন্দ্রমণ্ডলের সব জায়গায় একরকম নয়। অবভিয়াসলি গলিত পদার্থ কোথাও বেশি কোথাও কম। এগুলোর উপর ভিত্তি করে বিজ্ঞানীরা কেন্দ্রমণ্ডলকে দুটি অংশে বিভক্ত করেছেন। তো চলো, আপেলের কোন অংশটা কেন্দ্রমণ্ডলের মতো বলো তো? চলো দেখি। 1 নম্বর, এই স্তর থেকে পৃথিবীর একেবারে কেন্দ্রের চারিদিকে রয়েছে। এই স্তরের গভীরতা 5100 কিলোমিটার থেকে প্রায় 6370 কিলোমিটার। এই স্তরের চাপ এবং তাপ ঘনত্ব সবচেয়ে বেশি। অত্যাধিক চাপের ফলে পদার্থগুলো এখানে কঠিন অবস্থায় রয়েছে। বহিঃকেন্দ্রমণ্ডল, অন্তঃকেন্দ্রমণ্ডলের চারিদিকে রয়েছে বহিঃকেন্দ্রমণ্ডল। এই স্তর 2900 কিলোমিটার থেকে 5100 কিলোমিটার পর্যন্ত পুরু। এর চাপ, তাপ এবং ঘনত্ব অন্তঃকেন্দ্রমণ্ডলের তুলনায় অনেক কম। এই স্তর অর্ধ কঠিন অবস্থায় পৃথিবীর অক্ষের চারিদিকে আবর্তন করে চলেছে। সান্দ্র অবস্থায় থাকা এই লোহা প্রচন্ড গতিতে ঘুরতে ঘুরতে বৈদ্যুতিক ক্ষেত্র তৈরি করেছে, যেখান থেকে সৃষ্টি হয়েছে পৃথিবীর চৌম্বকত্ব। গুরুমণ্ডল ও কেন্দ্রমণ্ডলের মাঝে রয়েছে গুটেনবার্গ বিযুক্তি রেখা। ওকে, তাহলে এখান থেকে আরেকটা কোশ্চেন আমরা পেলাম কি? গুরুমণ্ডল এবং কেন্দ্রমণ্ডলের মাঝে রয়েছে গুটেনবার্গ বিযুক্তি রেখা। কেন্দ্রমণ্ডলের ভেতরের স্তর অন্তঃকেন্দ্রমণ্ডল এবং বাইরের স্তর বহিঃকেন্দ্রমণ্ডলের মধ্যে রয়েছে লেম্যান বিযুক্তি রেখা। তাহলে এখান থেকে আরেকটা কোশ্চেন পেলাম, কেন্দ্রমণ্ডলের ভেতরে যে আমাদের দুটো সাব স্তর রয়েছে বা উপবিভাগ রয়েছে, সেখানে একটাকে বলা হচ্ছে অন্তঃকেন্দ্রমণ্ডল এবং বাইরেটাকে বলা হচ্ছে বহিঃকেন্দ্রমণ্ডল। তাদেরকে লেম্যান বিযুক্তি দ্বারা
আলাদা করা হয়েছে। পৃথিবীর অভ্যন্তর সম্বন্ধে জানতে যা মনে রাখা দরকার সেগুলো সম্পর্কে একটু বলে নেওয়া যাক, চলো। 1 নম্বর, পৃথিবীর অভ্যন্তর একাধিক পৃথক স্তরে বিভক্ত। আমরা দেখতেই পেলাম অপেক্ষাকৃত ভারী পদার্থ নিচের দিকে অর্থাৎ পৃথিবীর কেন্দ্রের দিকে থিতিয়ে পড়ে, তুলনায় হালকা পদার্থ বা উপাদান ভূপৃষ্ঠের কাছাকাছি উঠে আসে। ভূত্বক বা শিলামণ্ডল সম্বন্ধে যতটা জানা গেছে সে তুলনায় গুরুমণ্ডল ও কেন্দ্রমণ্ডল সম্পর্কে বিশেষ কিছু জানা যায়নি, কারণ সেখানে প্রবেশই করা যায়নি। ভূকম্প তরঙ্গের গতিবিধি সম্পর্কিত গবেষণা থেকে পৃথিবীর অভ্যন্তর সম্পর্কে সঠিক ধারণা পাওয়া যায়। এবার বাদবাকি যে কোশ্চেনগুলো রয়েছে সেগুলো সম্পর্কে আমরা একটু জেনে নিই, চলো। কি কি এরপর জানতে পেরেছি, উত্তরগুলো এখানে আমরা খুঁজতে হবে। কি খুঁজবো? 1 নম্বর, গুরুমণ্ডল ও কেন্দ্রমণ্ডল প্রায় একই রকম পুরু, কিন্তু পৃথিবীর মোট আয়তনের প্রায় 84% দখল করে আছে গুরুমণ্ডল। এটা কিভাবে বা কেন হয় বলতে পারো? পৃথিবীর অভ্যন্তরের বিভিন্ন স্তরের মধ্যে ঘনত্বের পার্থক্য লক্ষ্য করা যায় কেন? সহজ পরীক্ষার মাধ্যমে তুমি অ্যাস্থেনোস্ফিয়ারের পরিচলন স্রোত বুঝিয়ে দাও। ম্যাগমা লাভার তফাৎ কি? খুব ইম্পর্টেন্ট, ম্যাগমা লাভার পার্থক্য। পৃথিবীর অভ্যন্তরে চিহ্নিত চিত্র অঙ্কন করো। থার্মোকলের সাহায্যে পৃথিবীর অন্দরমহলের মডেল তৈরি করো। পৃথিবীর বাইরে তোমার পৃথিবীর ভেতর সম্পর্কে তুমি জানো, তোমার কোনটা বেশি পছন্দের এবং কেন? এই ছিল ফার্স্ট অধ্যায় বা প্রথমে পৃথিবীর অন্দরমহল সম্পর্কে জানা। এর পরের দিন আমরা যেটা পড়বো সেটা হলো অস্থিত পৃথিবী, অর্থাৎ কেন অগ্নুৎপাত, সুনামি, ভূমিকম্প, ধস এগুলো হয়। তো এই প্রথম অধ্যায় আজকে এখানেই শেষ।